আসসালামু আলাইকুম। স্বাস্থ্য বিষয়ক আমাদের আজকের এই আলোচনায় উপস্থিত রয়েছেন বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সজীব রায়হান স্যার, সহকারী অধ্যাপক, শিশু ও মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউট, মাতোয়াইল, ঢাকা। আমাদের অনুষ্ঠানে স্যার আপনাকে স্বাগতম। আপনাকে ধন্যবাদ। আমাদের সমাজে বর্তমান হাম বা মিজলস একটি আতঙ্কের নাম। এবছর অলরেডি আমরা এই হাম রোগের কারণে আমাদের অনেক কোমলমতি শিশুকে হারিয়েছি। এ কারণে আজকে আমাদের এই আলোচনার বিষয় হাম বা মিজলস। স্যার, আপনার কাছে প্রথম প্রশ্ন, মিজলস বা হাম কি এবং এটি কিভাবে ছড়ায়? হাম একটি আসলে একটি সংক্রামক রোগ, যা ভাইরাসজনিত রোগ একটি, এবং এটা সাধারণত জ্বরের সাথে যদি র্যাশ থাকে, অর্থাৎ ফুসকুড়ি, এবং দেখা যায় যে জ্বরের 4 দিন পর শরীরে র্যাশ উঠে, এবং এর সাথে যদি সর্দি, কনজাংটিভাইটিস, চোখ লাল হওয়া, এছাড়া শ্বাসকষ্ট যদি থাকে, সেক্ষেত্রে আমরা প্রাথমিকভাবে বাচ্চা বা সাধারণত বাচ্চারাই আক্রান্ত হয়, তাকে আমরা মিজলস বা হামে আক্রান্ত হয়েছে বলে ধারণা করি। স্যার, আর কি কি লক্ষণ দেখলে আমরা একটা শিশুর মিজলস সাসপেক্ট করতে পারি? মিজলসের সর্বপ্রথম যেই লক্ষণটি প্রকাশ পায় সেটা হচ্ছে জ্বর। সাধারণত অনেক জ্বর থাকে, এবং জ্বরের সাথে আম করাইজা, যেটা সর্দি বলি আমরা, নাক দিয়ে পানি পড়ে, কনজাংটিভাইটিস থাকে, চোখ দিয়ে পানি পড়ে, কাশি থাকে। অর্থাৎ জ্বরের সাথে এই লক্ষণগুলি যদি থাকে, এবং সাধারণত যে র্যাশ বা ফুসকুড়িটা ওঠে, সাধারণত জ্বরের 4 দিন পরে র্যাশ ওঠে। সেক্ষেত্রে র্যাশেরও একটি টিপিক্যাল ফিচার আছে, সেটা হচ্ছে সাধারণত মাথা থেকে শুরু হয়, ঘাড়ের কানের পেছনে এবং ঘাড়ের দিকে, তারপর কিন্তু র্যাশটা আস্তে আস্তে শরীরের নিচের দিকে নামতে থাকে। এটা হচ্ছে টিপিক্যাল ফিচার হামের ক্ষেত্রে। এবং আমরা আরেকটি লক্ষণ, যেটা চিহ্ন দেখি সাধারণত চিকিৎসকরা, সেটা হচ্ছে কপ্লিক স্পট। সেটা হচ্ছে মুখের ভিতরে ভিতর দিকে সাদা দানাদার একটি গোটার মতো থাকে ভিতরে, যেটা সেকেন্ড মোলার টিথের অপোজিটে থাকে, ভাতের মতো একটি দানা। সেটা যদি আমরা পাই, সেক্ষেত্রে আমরা নিশ্চিত হতে পারি যে বাচ্চা হাম বা মিজলস আক্রান্ত। স্যার, এই রোগ কিভাবে ছড়ায়? আমি আগেই বলেছি, এটি সাধারণত সংক্রামক রোগ, এবং অন্যান্য ভাইরাল ইনফেকশনের মতন এটি কিন্তু হাইলি কন্টাজিয়াস। সাধারণত একজন বাচ্চা থেকে 10 থেকে 15 জন পর্যন্ত সংক্রামিত হতে পারে। সাধারণত হাঁচি, কাশি, এবং হাতের যদি আমরা সংস্পর্শের মাধ্যমে যদি হ্যান্ড ওয়াশিং না করি, সেক্ষেত্রে হাতের সংস্পর্শের মাধ্যমেও কিন্তু মিজলস বা হাম ছড়ায়। স্যার, হামের কারণে কি কি জটিলতা দেখা দিতে পারে? আমরা কিন্তু এবার যে এন্ডেমিক ফর্মে পেয়েছি, অন্যান্য মিজেলস বা এন্ডেমিকের তুলনায় এবার কিন্তু ব্যাপক আকার ধারণ করছে। সাধারণত শর্ট টার্ম এবং লং টার্ম যে কমপ্লিকেশনগুলি আছে, আম, আমরা সাধারণত দেখছি যে বাচ্চা নিউমোনিয়া বা শ্বাসকষ্ট নিয়ে আসছে, ডায়রিয়া নিয়ে আসছে, এবং লং টার্ম যে কমপ্লিকেশন, সেটা হচ্ছে মস্তিষ্কের প্রদাহজনিত রোগ, এনকেফালাইটিসে কিন্তু বাচ্চা ভবিষ্যতে পরবর্তীতে অনেক দিন পরেও মিজেলসের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে, লং টার্ম ইফেক্ট হিসেবে কিন্তু আক্রান্ত হতে পারে। স্যার, শিশুর মিজলস হলে আমাদের করণীয় কি? মিজেলস যদি হয়ে যায় ঘরে কারো, সাধারণত বাচ্চারাই আক্রান্ত হয়, কারণ তারা একটু দুর্বল থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। সেক্ষেত্রে আম, সর্বপ্রথমে আমাদের কিন্তু আইসোলেশনটা খুবই ইম্পর্টেন্ট। আমরা কিন্তু ছোটবেলায় দেখতাম সাধারণত জ্বরের সাথে যদি র্যাশ হতো, তাহলে আমরা আমাদেরকে কিন্তু স্কুলে পাঠানো হতো না, বা আইসোলেশনে রাখা হতো। সেক্ষেত্রে এই অন্যান্য সংক্রামক রোগের মতো এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ যে বাচ্চা হামে বা মিজলস আক্রান্ত হবে, তার কিন্তু আইসোলেশনে থাকতে হবে। এটা হচ্ছে প্রথম কথা। এবং যদি আম, অন্যান্য উপসর্গে জ্বরের সাথে র্যাশ থাকে, সাধারণত আমরা চিকিৎসকের পরামর্শ নিব। এবং যদি কমপ্লিকেশন ডেভেলপ করে যায়, অর্থাৎ নিউমোনিয়া বা ডায়রিয়ার মতো কমপ্লিকেশন ডেভেলপ করে, সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হাসপাতালেও প্রয়োজনে ভর্তি লাগবে আর কি আমাদের। আরেকটি গুরুত্বপূর্ণ যে প্রতিরোধ, জি। প্রতিরোধের ব্যাপারটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে।
সেটা হচ্ছে টিকাদান কর্মসূচি। আমাদের কিন্তু ইপিআই কর্মসূচির মাধ্যমে মিজেলস ভ্যাকসিন দেওয়া হচ্ছে 9 মাস এবং 15 মাস বয়সে। আমাদের অবশ্যই বাচ্চাদের ক্ষেত্রে 9 এবং 15 মাস বয়সে বাচ্চাদের মিজেলস ভ্যাকসিন অর্থাৎ এমআর-এর সাথে মানে এমআর, মিজেলস এবং রুবেলা দুটা টিকা একসাথে দেওয়া হয়, এটা অবশ্যই দিতে হবে। স্যার, হামের চিকিৎসার ক্ষেত্রে বা এর সাথে ভিটামিন এ এর কি কোনো সম্পর্ক রয়েছে কিনা? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সেটা হচ্ছে মিজেলস ভাইরাস আসলে শরীরের ভিতরে যেটা ডিপোজিট থাকে ভিটামিন এ যতটুকু, এই ভিটামিন এর ঘাটতি করে ফেলে। জি। এবং ভিটামিন এ যেসব শরীরের প্রয়োজনীয় জায়গায় কাজ করে, সেসব জায়গার অভাবের কারণে, ভিটামিনের অভাবের কারণে, অর্থাৎ শ্বাসনালী এবং পরিপাকতন্ত্রের যে লাইনিং এপিথেলিয়াম এগুলিকে দুর্বল করে ফেলে। সে কারণে বাচ্চা খুব সহজেই নিউমোনিয়া এবং ডায়রিয়াতে আক্রান্ত হয়। সেক্ষেত্রে আমরা মিজেলসে আক্রান্ত বাচ্চাকে তার বয়স অনুযায়ী অবশ্যই 2 দিন পরপর 2 দিন আমরা ভিটামিন ই ক্যাপসুল দিব। এবং যদি এক্সটেন্সিভ আই কমপ্লিকেশন থাকে সেক্ষেত্রে আমরা 14 দিনের দিনও আমরা ভিটামিন ই ক্যাপসুল দিব। স্যার, হামের টিকার সম্পর্কে আমাদের সোশ্যাল মিডিয়াতে কিছু নেতিবাচক কথা অথবা কিছু মিথ প্রচলিত রয়েছে। আমরা প্রায় এগুলো শুনতে পাই। স্যার, এ ব্যাপারে যদি আপনি কিছু বলতেন প্লিজ। আসলে 2026 সালে আমাদের বাংলাদেশে যে হাম মিজেলস সিচুয়েশনটা, সেটা কিন্তু একটা 2024 এবং 25 সালের যে আমরা ভ্যাকসিনেশনের দুর্বলতার কারণে কিন্তু এই সিচুয়েশনে আমরা উপনীত হয়েছি। অর্থাৎ এটা সরাসরি এবং বোঝাই যাচ্ছে যে ভিটামিন এ ক্যাম্পেইন এবং মিজেলস ভ্যাকসিনের অপ্রতুলতার কারণে 2024 এবং 25-এর আফটার ইফেক্ট হিসেবেই কিন্তু 2026 সালে বাচ্চাদের হামটা মহামারীর মতো আকার ধারণ করেছে। সেক্ষেত্রে আমরা বুঝতেই পারি যে ভ্যাকসিনটা কিন্তু খুবই কার্যকর একটি প্রতিষেধক। এবং এই প্রতিষেধক যেহেতু অনেক সময় আমাদের ফ্যামিলির পক্ষ থেকেও অনেকে হয়তো 9 মাস 15 মাসে কোনো ব্যস্ততার কারণে, বাচ্চার বাবা মা বা অনজ্ঞতার কারণে হয়তো একটি ডোজ দিয়েছে, অন্য একটি দেয়নি, সে কারণে বাচ্চা প্রতিরোধ ক্ষমতা কম থাকে। আবার অন্য ক্ষেত্রে যেটা রাষ্ট্রীয়ভাবে আমরা দেখলাম, যে কোনো কারণেই হোক, যদি আমরা নিয়মিত আমাদের ইমিউনাইজেশন ক্যাম্পেইনগুলি এবং জাতীয় কর্মসূচিগুলি ঠিকমতো করতে না পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের দৈনন্দিন আমরা জীবনে যে গুরুত্বপূর্ণ যেই রোগগুলির প্রতিষেধক দেওয়া হচ্ছে সেগুলো যদি ব্যাহত হয়, তাহলে কিন্তু আমাদের জাতীয় ক্ষেত্রে স্বাস্থ্যসেবা খুব গুরুত্বপূর্ণ বাধার সম্মুখীন হবে। এবং এক্ষেত্রে বলে রাখা ভালো যে আমরা সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে বিভিন্ন জায়গায় দেখি যে ভ্যাকসিনের জন্য যে নেতিবাচক প্রচারণা হচ্ছে সেটা আসলে ভিত্তিহীন, এর কোনো বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই। স্যার, বর্তমান আমাদের যে মিজেলস ক্যাম্পেইন জি, শুরু হয়েছে, এটার ব্যাপারে যদি বলতেন। আচ্ছা। মিজেলস ভ্যাকসিন আমরা ইপিআই শিডিউলে সাধারণত 9 মাস এবং 15 মাস বয়সে নিয়মিত দিয়ে থাকি বাচ্চাদের ক্ষেত্রে। কিন্তু এবার যেহেতু একটি বিশেষ পরিস্থিতির সম্মুখীন হয়েছি আমরা, সেহেতু 6 মাস বয়স থেকে শুরু করে 59 মাস পর্যন্ত, অর্থাৎ 6 বছর নিচ পর্যন্ত বয়সী বাচ্চাদের সবার কিন্তু এক্সট্রা একটি ডোজ দেওয়া হচ্ছে, তৃতীয় একটি ডোজ দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে যেসব বাচ্চারা 9 মাস এবং 15 মাসে হামের টিকা নিয়েছে, তারাও কিন্তু অবশ্যই তৃতীয় যে ডোজটি বর্তমানে চলমান, সেই টিকা কিন্তু অবশ্যই নেওয়া উচিত। স্যার, বর্তমান যে হামের একটা কারণে আমাদের সমাজে একটা ক্রান্তিকাল চলছে, এ সময় আপনার এই গুরুত্বপূর্ণ উপদেশগুলোর জন্য স্যার আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।